স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। ঈদে বাড়ি ফেরা মানে ভোগান্তি, দীর্ঘ যানজট, ভাঙা রাস্তা, সড়ক অব্যবস্থাপনা। প্রতি বছরের চিত্র একই। ঈদে একসাথে অনেক মানুষ বাড়ি ফেরায় বাড়তি চাপ থাকলেও প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত সড়ক আছে কিনা বিষয়টি থেকে যায় প্রায় আলোচনার বাইরে। সড়ক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় আমরা কতটা মনোযোগী, এ নিয়ে আছে সঠিক পরিকল্পনা না থাকার অভিযোগ। আজকের আলোচনায় শিরোনাম তাই পথের দাবি। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক, আছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক মীর রেজাউল আলম এবং ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড ডিটিসিবির সাবেক নির্বাহী পরিচালক ডক্টর এস.এম. সালেউদ্দিন আহমেদ। আপনাদের তিনজনকে স্বাগত। স্যার, আমরা যেটা প্রতি বছরই ঈদে আমাদের জন্য একটা পরিচিত দৃশ্য, যে মানুষ বাড়ি ফিরছে, একসঙ্গে অনেক মানুষ ঢাকা থেকে ছেড়ে চলে যায়। এই লাখ লাখ মানুষ যে যাচ্ছে, এটার একটা হয়তো পরিকল্পনার অভাবের কারণে হোক বা যেই অবস্থার কারণেই হোক, মানুষকে কিন্তু একটা দীর্ঘ সময় পথে ভোগান্তি পার করে তারপরে ঈদে প্রিয়জনের কাছে পৌঁছতে হয়। একই চিত্র, একই মানে এটার জন্য একটা ধাঁধার মধ্যে, একটা গোলকের মধ্যে আমরা পড়ে গিয়েছি। এইটা থেকে আসলে এই গোলকের মধ্যে কেনই বা বারবার আমাদের পড়তেই হচ্ছে, আর বের হওয়ার কোনো উপায় জানা নেই কেন? আপনাকে ধন্যবাদ। এটা ঠিক, আমরা প্রতিবারই এই ধরনের দেখা যায় ঈদের আগে আগে আমরা বসি, ঘরমুখো মানুষগুলির এই ভোগান্তি দেখে আমরা কিছু ডিসকাশন করি, পরামর্শ আসে, কিন্তু কাজ হয় না। আমি যদি বলি যে আমাদের পরিবহন ব্যবস্থায় যেভাবে সাজানো আছে সেটা খুব বিশৃঙ্খলভাবে আছে, সুশৃঙ্খল নাই। আপনি সড়কের কথাই বলেন, আমরা বলি মহাসড়ক, মহাসড়ক কিন্তু ধমনী সড়ক। ধমনীটা আমরা সবাই জানি, শরীরে রক্ত সঞ্চালন হয় বাধাহীনভাবে। বাধাহীনভাবে যে সড়কে চলা যায় তার নাম মহাসড়ক। কিন্তু আমরা জানি আমাদের মহাসড়কগুলির অবস্থা লোকাল সড়কের থেকে খুব একটা উন্নত নাই। তার মানে আমরা মহাসড়ক কিভাবে বানাতে হয় সেটাই আমরা এখন পর্যন্ত শিখিনি। আমরা যদি বাইরে অনেকেই আমরা ঘুরতে যাই, ভিজিট করি, দেখি তাদের শহরের মধ্যে, তাদের মহাসড়কের মধ্যে আমরা কিভাবে চলি, কোনো তো বাধা পাই না। বাধাগুলি আসে কোত্থেকে? বাধা আসে পাশ থেকে। যদি ধীর গতির যান চলে আসে, যদি নন মোটর অ্যাক্টিভিটি হয়, ভেন্ডার অ্যাক্টিভিটি হয়, ধান চাল চলে আসে, গরু চলে আসে, মানুষ চলে আসে, তাহলে ডেফিনেটলি একটা চাপ তৈরি হয়, পার্শ্ব চাপ। তখন দ্রুত যাওয়া যায় না। পাশাপাশি কিছু দূর পর পরই যদি জাংশন চলে আসে, তাহলে জাংশনগুলি একটা ব্লক। শরীরে যেমন ব্লক থাকলে স্ট্রোক করে, একইভাবে তখন দেখা যায় বাধাহীনভাবে চলতে পারে না, ওই ধুকে ধুকে যায়। তাহলে বাইরে কি করে? মহাসড়ক বললেই তার মানদণ্ডটাই এরকম যে দ্বিস্তর রাস্তা থাকবে, মাঝখানে থাকবে দ্রুত গতির অ্যাক্সেস কন্ট্রোল থাকবে, আর পাশে যেই রাস্তাটা থাকবে সার্ভিস রোড, সেটা হলো লোকাল যেই নিডটা আছে, তাদেরও কিন্তু পরিবহন চাহিদা আছে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, দূরপাল্লার না, তারা আসতে গেলেও কোনো অসুবিধা হয় না। সুতরাং মাঝখানের রাস্তাটাকে আমি মানসম্মত করে দূরপাল্লার যাত্রীদেরকে নির্বিঘ্নে নিয়ে যাব, পাশ থেকে কোনো চাপ দিব না। আর পার্শ্ব রাস্তা আসলে আইদার ফ্লাই করে চলে যাব, অথবা কুড়িলে যে ইন্টারচেঞ্জটা হলো এরকমভাবে ইন্টারচেঞ্জ যদি দিয়ে দেওয়া হয়, যে যেদিকে যেতে চায়, লোকাল থেকে মহাসড়কে আসবে, মহাসড়ক থেকে লোকালে যাবে, অথবা মহাসড়ক দিয়ে কেউ দ্রুত গতিতে চলে যাবে। এই যে একটা প্রতিষ্ঠিত মহাসড়কের মানদণ্ড, স্বাধীনতার 42 বছর পরও আমরা সেটাকে সেট করতে পারলাম না, যেটা বড় দুর্ভাগ্য। যেটা না করার ফলে কিন্তু এই দুর্গতি। আমাদের রাস্তার কিন্তু যথেষ্ট ক্যাপাসিটি আছে। আমি তো বলবো টঙ্গীর পর, টঙ্গী ব্রিজের পর জয়দেবপুর পর্যন্ত 8 লেনের রাস্তা আছে, কিন্তু আমরা ক্যাপাসিটি সেটা পাই না কেন? একদম মাঝখানের রাস্তায় কিন্তু একটা নসিমন চলে আসতেছে, একটা রিক্সা চলে আসতেছে, একটা লোক চলে আসতেছে। তাহলে মাঝখানের রাস্তাটা কিন্তু নিয়ন্ত্রিত না, পুরো রাস্তাটাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তাহলে এটাকে মহাসড়ক বলা ঠিক হবে না। সো আমাদের যদি পরিবহন ব্যবস্থাটাকে ঠিক করতে হয়, এটা শুধু ঈদের অতিরিক্ত চাপে যে আমরা অসহনীয় যানজটটা দেখছি, এটা কিন্তু নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু এই
টঙ্গী আমি প্রতি শুক্রবার দিন এই করিডোরে যাওয়া আসা করি, এই যে দেখি টঙ্গী স্টেশনের কাছাকাছি রেল স্টেশনের থেকে যে রাস্তাটা আসছে সেই জায়গায় আটকিয়ে যাই, আমরা বোর্ডবাজারে যে আটকিয়ে যাই। তো এই যে জাংশনগুলিকে আমরা ট্রিটমেন্ট না করে 2কে 4 লেন বানাচ্ছি, 4কে 6 লেন বানাচ্ছি, কিন্তু কজগুলি কিন্তু থেকে যাচ্ছে। সো আমি বলবো আমাদের, শুধু আমি সড়কেরটা বললাম, একই কথা নদীপথেরটা, যে নদীপথ থেকে আসবে এসে মনে করেন সদরঘাটই নামবে, তো নদীপথে যারা যাতায়াত করে তারা কিন্তু রাস্তার মতো ডোর টু ডোর ফ্যাসিলিটি পায় না, তারা স্টেশন টু স্টেশন ফ্যাসিলিটি পায়। তাহলে স্টেশনে যাওয়ার জন্য যে তার কানেক্টিভিটি, ওইটার ডিজাইনটা তো কেউ আর করেনি। নৌ কর্তৃপক্ষ তাদেরটা সাজিয়ে বসে আছেন, সড়ক কর্তৃপক্ষ তাদেরটা সাজিয়ে বসে আছেন, মাঝখানে যে একটা সুন্দর ইন্টারফেস দিতে হবে, সুন্দর একটা ইনভাইটিং টার্মিনাল দিতে হবে, যেখানে বাস থাকবে, ট্যাক্সি থাকবে, ইন্টারচেঞ্জ হয়ে যে কেউ তার ডেস্টিনেশনে চলে যাবে, নাই সদরঘাটে, আছে শুধু মার্কেট, শুধু মার্কেট। এই যে অভিভাবকহীন বহুমাত্রিক ট্রান্সপোর্টেশনের জন্য যাকে নজরদারি করার কথা ছিল, যারা করছে না, ইন্ডিপেন্ডেন্টলি তারা বিনিয়োগ করে যাচ্ছে, যার ফলে বিনিয়োগ হচ্ছে কিন্তু জনগণ কিন্তু সেটার প্রকৃত উপকারটা পাচ্ছে না। জি, রেজাউল আলম সাহেব, আমরা একটু জানবো, স্যার যেটা বলছিলেন যে মহাসড়ক ধমনির মতো, তো ওই ধমনিতে কিন্তু হৃৎপিণ্ডের কাজটা করে আমাদের দেশে, অন্তত ঢাকার মতো বড় শহরগুলি সেখান থেকেই ছড়িয়ে যায়। তো আপনি এই শহরের দায়িত্বে আছেন বলতে পারি, তো আপনারা কাজ করার ক্ষেত্রে স্যার যেটা বলছেন যে পরিকল্পনার অভাব, সেই পরিকল্পনার অভাবটা কিভাবে বোধ করেন, যে এই কারণে মনে হয় যে আপনাদের এগুলি শৃঙ্খলাবদ্ধ করতে সমস্যা হয়? জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর শামসুল হক একটি আদর্শিক একটি অবস্থার কথা বললেন। আমরা তো কাজ করছি বাস্তবতা যেটি আছে, গিভেন একটা সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটাকে মাথায় রেখে আমরা আমাদের এই পরিকল্পনাটিকে সাজাই। আপনি যেটি বললেন যে এই ঈদের কথা, ঘর ফেরা মানুষের দুর্ভোগের কথা বললেন, এই ধরনের উৎসবমুখর পরিবেশে, আর ঢাকা শহর থেকে একটি মেগা সিটি, এটা প্রায় 1.5 কোটি বা তারও কিছু বেশি লোকের একটি বসবাস এই শহরে, যখন একসাথে সব লোক মুভ করে, সেটিকে একটি পরিকল্পনা করে তাদেরকে মোটামুটি স্বচ্ছন্দে গ্রামের বাড়ির পথে রওনা করে দেওয়াটাও কিন্তু একটি বড় একটি চ্যালেঞ্জ। এবছরের কথা যদি আমরা চিন্তা করি, শারদীয় দুর্গাপূজা এবং পবিত্র ঈদুল আজহা অলমোস্ট একই টাইমে হয়েছে, এবং ঘরমুখ মানুষের ভিড় অলমোস্ট একই সাথে শুরু হয়েছে, দ্রুত উৎসব একই সাথে হয়েছে। আমরা কিন্তু এগুলো মাথায় রেখে আমাদের পরিকল্পনাটি সাজিয়েছি, এবং অদ্যাবধি আজ এখন পর্যন্ত আমরা খুব গর্বভরেই বলতে পারি যে আমরা সুন্দরভাবে পরিকল্পনা করে এই লোকজনকে সুন্দর মতো করে মোটামুটি টাইমলি কিন্তু তাদেরকে ঢাকা থেকে রওনা করে দিতে পেরেছি। পথিমধ্যে হাইওয়েতেও যেটি প্রফেসর হক সাহেব বললেন যে কিছু ভোগান্তি কথা যেটি বলছেন, যে এটি অত্যাধিক যানবাহনের কিছু চাপে হয়তো কিছু একটু ডিলে হবে, হয়তো একটু স্লো হয়েছে গাড়ির মুভমেন্ট, বাট লোকজন কিন্তু মোটামুটি স্বাচ্ছন্দ্যে স্মুথলি কিন্তু বাড়ি যেতে পারছে। এটি বলবো যে আমাদের পরিকল্পনা সফলতা। ডক্টর সালেউদ্দিন, আমি একটু আপনার কাছ থেকে সামগ্রিক পরিকল্পনাটা জানবো, যে এই কারণে আসলে আমরা এই চক্র থেকে বের হতে পারছি না। আপনি বিশেষ করে ঢাকার পরিকল্পনার সঙ্গে পুরোপুরি যুক্ত ছিলেন, তো এবং নিশ্চয়ই এটা মানে এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, ঢাকার জন্য যে 20 বছর মেয়াদী পরিকল্পনা আছে, সেটা যদি ধীরে ধীরে বাস্তবায়ন করা সম্ভব হয়, তার প্রভাবটাও এখানে নিশ্চয়ই আমরা এই ধরনের উৎসবের সময়ও পাবো। তো যদি একটু আপনি বলেন যে আসলে এটা কিভাবে একটা সিস্টেমের ভিতরে আসলে নিয়ে আসা সম্ভব। আপনাকে ধন্যবাদ। ঢাকার জন্য যেই মহাপরিকল্পনা, যেটাকে আমরা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান বলি, কৌশলগত পরিবহন পরিকল্পনা, এটা আপনার এর বাস্তবায়ন কিন্তু আপনার 2009 সালের শুরু থেকে অলরেডি ইতিমধ্যে শুরু হয়েছে, এবং এটা 20 বছর মেয়াদী একটা পরিকল্পনা। এটার জন্য আপনাকে এই 20টা বছর সময় আপনাকে দিতে হবে। তবে এর ভিতরে আপনার ওই আপনার দীর্ঘমেয়াদী আছে, স্বল্পমেয়াদী আছে, মধ্যমেয়াদী আছে। স্বল্পমেয়াদী যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো কিন্তু আপনার স্বল্প মেয়াদের জন্য শুরু করা উচিত ছিল আগেই, সেইভাবে কিন্তু এটা শুরু হয়নি। দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো নিয়ে কিন্তু আমরা হাত দিয়েছি। সেটা হলো, যেমন আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, আমরা আপনার ফ্লাইওভার করছি,
আমরা আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছি। তো আমার মনে হয় স্বল্পমেয়াদী পরিকল্পনার ভিতরে যেগুলো ইস্ট ওয়েস্ট কানেক্টিং রোডগুলো আছে, এগুলোতে আমাদের জরুরি ভিত্তিতে এগুলো শুরু করা উচিত। আপনার রিভারিন ট্রান্সপোর্টটাকে আরও রিভাইটালাইজ করা উচিত। প্লাস আপনার মাস ট্রানজিটের জন্য যেই পরিকল্পনাগুলো আছে, যেমন বিআরটি, এমআরটি, বিআরটিটা কিন্তু আপনার মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদীর ভিতরেই করা যায়। আর এমআরটিটা মানে মেট্রো যেটাকে বলি, ওইটা দীর্ঘমেয়াদীর ভিতরে চলে আসবে। তো আমার মনে হয় যদি এসটিপির যে শিডিউল আছে, ওই শিডিউল মোতাবেক যদি আপনার সরকার এই প্রোগ্রামগুলোকে নিয়ে যায়, তাহলে আমি নিশ্চিত যে আপনার ঢাকা শহরের যানজট নিরসনের জন্য এটা একটা অবশ্যই আপনার একটা বিরাট একটা অবদান রাখবে। তবে আমি একটু প্রফেসর শামসুল হক সাহেবের কথায় যেতে চাচ্ছি যে আমাদের আর্টারিগুলোতে তো আপনার কোলেস্টেরল জমে গেছে। সেই কোলেস্টেরলগুলো কোনটা? মহাসড়কের পাশে আপনার বাজার, মহাসড়কের পাশে আপনার গরুর হাট। আমরা সবাই জানি কিন্তু যে আপনার বছরে দুইটা আপনার এই মহাপর্ব আমাদের জাতির জন্য আসবেই, অর্থাৎ ঈদ এবং পুজো। এই দুইটা আসলে যে আমাদের যে পরিস্থিতিটা সৃষ্টি হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এটার জন্য যে আমাদের যে স্বল্পমেয়াদী যে পরিকল্পনাগুলোর কথা যেটা আপনার প্রফেসর সাহেব বললেন, অর্থাৎ আপনার এই রাস্তাগুলোকে ফ্রি রাখার যে একটা প্রচেষ্টা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, প্ল্যানার এরা মিলে যদি আপনার অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস আগের থেকে যদি এই পরিকল্পনাগুলো হাতে নেয়, রাস্তাগুলো পরিষ্কার করে ফেলবে। আপনারা একটা জিনিস জানেন যে এখন যে রাস্তায় যানজটটা হচ্ছে মহাসড়কে, এটা কিন্তু এই গরুর গাড়িগুলোর জন্য। আপনি কেন প্রতি বছর থাউজেন্ডস অফ গরু আপনার ঢাকার ভিতরে নিয়ে আসতে হবে, এবং ঢাকার প্রত্যেকটা অলিগলিতে আপনার বাজার বসে গেছে। আপনার এই যে জিনিসটা, আপনার এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু এগুলাকে আপনার ফেস করা যায়, এগুলা থেকে আমরা সরে আসতে পারি। আপনার এই হাটগুলো আরো 1 মাস আগের থেকেই আপনার ঢাকার চতুর্পাশে নিয়ে যাও, ঢাকার বাহিরে নিয়ে যাক, যার ইচ্ছা সে 1 মাস আগে একটা গরু কিনে রাখুক। কি হয় আপনি দেখেন, আপনি এখন কোনো রাস্তা দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন না, গরু ছাগল খাসিয়ে কোলেস্টেরলের মতো এগুলোকে আপনার ভরে ফেলছে। তো আমি মনে করি যে আমাদের সবাইকে এখানে আপনার সমন্বিতভাবে এই কাজে আসতে হবে। একা পুলিশ কিছুই করতে পারবে না, এখানে পলিটিক্যাল আপনার কমিটমেন্টও থাকতে হবে। যদি আমরা আগের থেকেই প্ল্যান করি যে ঈদ পর্বগুলো আসবে, এই সিচুয়েশন ফেস করতে হবে আমাদেরকে রিভারিন ট্রান্সপোর্ট এভাবে আমাদেরকে সাজাতে হবে, রোড ট্রান্সপোর্ট এভাবে সাজাতে হবে, ট্রেনের জন্য আমাদেরকে এইভাবে পরিকল্পনা নিতে হবে। 1 মাস আগের থেকে আমরা প্রিপারেশন নিতে গেলে আমার মনে হয় এটা অনেকাংশে লাঘব হবে। আমি একটু সাপ্লিমেন্ট করি আমি সালাউদ্দিন সাহেবের সাথে, যে এই বিশেষ করে এই উৎসবের সময়গুলোতে যেটি উনি বলছিলেন যে 2 মাস আগে থেকে প্ল্যান করলে অবস্থাটা একটু ভালো হতে পারত। এটি খুবই সত্য কথা, এবং এটা আপনারা জেনেও খুশি হবেন যে এই ব্যাপারে কিন্তু আমাদের দিক থেকে, প্রশাসন থেকে কিন্তু 2 মাস কেন এরও আগের থেকে কিন্তু এই পরিকল্পনাগুলো নেওয়া হয় যে ঈদের সময় আসলে কি সমস্যা হতে পারে, সড়ক মেরামত থেকে শুরু করে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার কি ভূমিকা হবে, এবং এর সাথে জড়িত যে সংস্থাগুলো আছে প্রত্যেকেই কিন্তু তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন আছে। এবং আমরা কিন্তু এইসব ব্যাপারে ডিটেইলে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে আমাদের পুলিশ সদর দপ্তরে, ডিএমপি হেডকোয়ার্টার্স আমরা কিন্তু মিটিং করেছি, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের কর্মপরিকল্পনাগুলো নিয়েছি, এবং তার কারণেই কিন্তু আমরা বলবো যে অবস্থার যে উন্নতি সেটা কিন্তু এইসব পরিকল্পনার কারণেই। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতিতে ফেরার পরে শামসুল হক স্যারের কাছে আমি জানতে চাইব মূলত সেটা হচ্ছে যে এই যে এই ধরনের যানজট, সেটা ঈদের সময়ই হোক অথবা আমাদের দৈনন্দিন জীবনই, স্যারের কাছে আমি জানতে চাইব মূলত সেটা হচ্ছে যে এই যে এই ধরনের যানজট, সেটা ঈদের সময়ই হোক অথবা আমাদের দৈনন্দিন জীবনই হোক, তার একটা সামাজিক দিক আছে যে আমরা তাৎক্ষণিকভাবে হয়তো তখন বিরক্ত হই, কিন্তু এইটার একটা সামাজিক দিক আছে দীর্ঘমেয়াদী, যার কারণে এই বিষয়গুলিও আমাদের আলোচনায় আসা দরকার। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আমরা ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ।
শামসুল হক স্যার, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে এই যানজটের সামাজিক মূল্যটা যদি একটু বলেন, কতটুকু মূল্য আমাদের চুকাতে হচ্ছে? আমি তো বলবো যে সবচেয়ে বেশি আমাদের ক্ষতি হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিকভাবে। আমরা কর্মঘণ্টা হারাচ্ছি। একটা মানুষের, কর্মক্ষম মানুষ তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে যেভাবে কন্ট্রিবিউট করতে পারতো সেটা যেমন করতে পারছে না, পাশাপাশি তার মানসিক স্বাস্থ্যটাও কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। কারণ যেই লোক, কর্মজীবী লোক কমিউট করে ডেইলি দুবার, তাকে যদি 2 ঘন্টা আসতে 2 ঘন্টা যেতে যদি তার সময় নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হওয়ার পাশাপাশি এই যে রাস্তায় থাকা, রাস্তার অ্যাম্বিয়েন্ট যেই অ্যাটমসফিয়ারটা, এটা কিন্তু আমি বলবো যে শরীরের জন্য খুব অস্বস্তিকর। একটা হলো পেভমেন্টের যে হিটটা আছে, আশেপাশের যে গাড়ির হিটটা আছে, দেন বিরক্তিকর। এবং বিরক্তিকরটা হলো এই কারণে, যানজটটা যে কেন সেটাও সে জানছে না, কখন ছুটবে সেটাও জানছে না। এই যে ইরিটেশনটা, এটা সাস্টেইন ওয়েতে যদি দিনের পর দিন সে নিতে থাকে, তাহলে স্বাভাবিক মানে ব্যবহারটা তার কাছ থেকে কিন্তু আশা করা যায় না। স্যার, সে কিন্তু আস্তে আস্তে কিন্তু তিরিক্ষি মেজাজ হয়ে যায়, এবং এটার থেকে কিন্তু সে তার কর্মক্ষেত্রেও যেমন মনোযোগে কাজ করতে পারবে না, তার পারিবারিক জীবনেও কিন্তু দেখা যাবে অস্বস্তিকর অবস্থা আছে। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের কাছে খারাপ লাগে, এটা অ্যাকিউমুলেট হতে 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 রাস্তায় যদি কখনো অঘটন দেখেন মানুষ কিন্তু সামাজিক ক্রসফায়ারে নেমে যাচ্ছে, পুলিশের কাছে যাচ্ছে না, কিছু করছে না, মানুষকে মেরে ফেলতেছে। এগুলি কিন্তু অস্বস্তি, বিভিন্ন রকম ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ। একটা মানুষ আর একটা মানুষকে কেন মেরে ফেলবে, কিন্তু করছে মানুষ। এই দিন দিন কিন্তু এই যে অসহনীয় ব্যাপারটা সে সহ্য করে যাচ্ছে, তার সমাধান পাচ্ছে না। আমি বলবো এটা একটা মানুষের, কি বলবো, আয়ুটাও কিন্তু কমিয়ে দিচ্ছে। সুতরাং আমি বলবো যে আমাদের যদি অর্থনৈতিক উন্নতি করতে হয়, আগে সামাজিকভাবেও কিন্তু উন্নতি করতে হবে, এবং তার জন্য তাকে স্বস্তি দিতে হবে। এবং স্বস্তি কাকে দিতে হবে? কর্মক্ষম মানুষকে, যে প্রতিদিন সকালে একবেলা, বিকেলবেলা একবেলা এই ইরিটেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ইরিটেশনটা নিয়ে আমরা কিন্তু রাস্তায় প্রতিনিয়ত দেখি যে পুলিশকে তৎপর থাকতে হয়, মানুষ রাস্তার ভিতরে অনেক বেশি অস্বাভাবিক আচরণ করে। কিন্তু এই ধরনের, স্যার যেই অভিজ্ঞতাগুলির কথা বললেন, বাসে ঝামেলা হয়, পথের ভিতরে ঝামেলা হয়, এবং এগুলি নিশ্চয়ই সবসময় আপনাদেরকে এটা দেখভাল করতে হয়, এবং এটা প্রথমে আপনাদের মানে নজরেই আসে। তো এই ধরনের ঘটনাগুলি আসলে হ্যান্ডেল করার জন্য পুলিশের দিক থেকে কি আলাদা কোনো ধরনের থাকে, প্রস্তুতি থাকে? প্রফেসর হক যেটি বললেন যে এই যে মানুষের মধ্যে যে ইরিটেশনটা তৈরি হয়, এটি আসলে একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডও কিন্তু আছে। ঢাকা শহরে কিন্তু সীসার মাত্রা বাতাসে অনেক বেশি। তা মানুষ যত বেশি এই সীসা ইনহেল করবে, তার মধ্যে কিন্তু একটা বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হবে, যে সে ওই যে তিরিক্ষি মেজাজ হয়ে যাবে, সহজে টেম্পার লুজ করবে। তো এগুলো হয়, এবং এটাতে আমরা যেহেতু রাস্তায় আমরা আইন প্রয়োগ করে থাকি, আমাদের কি বোধহয় এটি সব থেকে বেশি এই জায়গাটা, মানুষজনের মেজাজ, মানুষজনের ক্ষোভ, বা এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হয়। আর আমরা যেহেতু এনফোর্সমেন্টের কাজটা করে থাকি, এটি তো আরও অপ্রিয় একটি কাজ। যখন এনফোর্সমেন্টের প্রসঙ্গ আসে, তখনই কিন্তু একটি প্রশ্নও আসে লোকজনের কাছ থেকে। আমরা নানা বিচিত্র ধরনের প্রশ্ন লোকজনের কাছ থেকে পাই। বাট আমাদেরকে যেটি হয় যে এনফোর্সমেন্টের পাশাপাশি লোকজনকে বোঝাতেও হয়, মোটিভেশনের একটি জায়গা আছে, ওখানেও আমাদের বলতে হয় আমরা তো আইনটা ইকুয়ালি সবার কাছেই, যেই ট্রাফিক আইন ভঙ্গ করছে তাকে আমাকে ইম্পোজ করতে হয়। এই অপ্রিয় কাজটি আমাদের করতে হয়। একই সাথে কিছুটা যানজট, টাইমলি হয়তো একটা অফিস বা একটা কমিটমেন্টে পৌঁছানোর ব্যর্থতা, এখান থেকে লোকজনের মধ্যে কিছু ক্ষোভ তো তৈরি হবেই, এটি স্বাভাবিক। তো ট্রাফিক আপনার যেটি হয় যে কয়েকটি ফ্যাক্টর তো এখানে জড়িত আছে, যে ট্রাফিক আপনার এনফোর্সমেন্ট, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আছে, ট্রাফিক এনভায়রনমেন্ট আছে, ট্রাফিক এডুকেশনটি আছে। এই সবগুলো ফ্যাক্টর যদি ঠিকমতো কাজ করে, তাহলে কিন্তু লোকজনের ভেতরও ট্রাফিক সম্পর্কে যে সচেতনতা বোধ সেটি তৈরি হবে। আচ্ছা, এই জায়গাটা একটু বিশেষভাবে জানতে চাইবো যে মানুষের সম্পৃক্ততাটা আসলে কতটুকু জরুরি, এবং সেটা কিভাবে পাওয়া সম্ভব। এটার জন্য আপনাদের কোনো ধরনের পাবলিক রিলেশন, পিআর, এই ধরনের কোনো ব্যাপার আছে? এই মোটিভেশনাল একটি জায়গা আছে যেখানে, এবং ট্রাফিক আইন সম্পর্কে লোকজনকে সচেতন করার যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আপনাদের মিডিয়ার হেল্প আমরা নিচ্ছি, স্কুল কলেজে গিয়ে আমরা কথা বলছি,
ট্রাফিক আইন সম্পর্কে সবাইকে সচেতন করার একটি যে জায়গাটি ওটি কাজ করি। যেমন আপনারা দেখবেন যে ফুট ওভারব্রিজ যে জায়গাগুলোতেও আছে সেখানেও কিন্তু দেখবেন যে শত শত লোক, হাজার হাজার লোক পায়ে হেঁটে নিচেতে চলে যেতে চায়। কেন যায়? যে একটু তাড়াতাড়ি বোধহয় চলে যাওয়া যাবে, কিন্তু এটি করতে গিয়ে যে যানবাহনকে স্লো করে দিচ্ছে, যানজট বেড়ে যাচ্ছে, এটি অনেকে হয়তো সচেতন না। তো এখানে আমরা লোকজনকে উদ্বুদ্ধ করতে চাই যে ফুট ওভারব্রিজ যেখানে আছে সেখানে ফুট ওভারব্রিজটি ব্যবহার করা অত্যন্ত জরুরি। তা না হলে কি হচ্ছে দেখেন যে অনেকে দুর্ঘটনায় প্রাণ দিচ্ছেন, অনেকে রোড ডিভাইডার আছে অনেক উঁচু, প্রায় কোমর সমান উঁচু রোড ডিভাইডার, এটি জাম্প করে উঠে জাম্প করে নামছেন, অনেকে নিজের গতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, গাড়ির সামনে পড়ছেন, নিজের জীবনটা দিচ্ছেন। তো আমরা এই জায়গাগুলোতে জনগণকে আমরা অনুরোধ করতে চাই যে এইভাবে নিজের জীবন রিস্ক নিয়ে রাস্তা পারাপার না হওয়া, আমাদের ট্রাফিক পুলিশকে আমাদের দায়িত্ব পালনে সহায়তা করা, সিটির পিপল যারা আছে আমরা তো আইন প্রয়োগ করবই, পাশাপাশি জনগণেরও কিন্তু সচেতনতার যে জায়গাটি আছে, আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার যে জায়গাটি আছে, সেখানে আমরা তাদের মধ্যে একটা পার্টনারশিপ ডেভেলপ করতে চাই। আমরা সবাই মিলেই এই নগরীকে বসবাসযোগ্য একটি যানবাহন ট্রাফিকের যে প্রেশার আছে সেটি মাথায় রেখেই এর মধ্যেই যতদূর সম্ভব ইজ একটা এনভায়রনমেন্ট তৈরি করা, সেই ব্যাপারে আমাদের চেষ্টা আছে। ডক্টর সালাউদ্দিন, আমরা জানি যে নগর পরিকল্পনার ক্ষেত্রে দুটি দিকই আছে। যেমন আমেরিকার মতো অনেক বড় শহরই তৈরি হয়েছে যেখানে আসলে মানুষের চেয়ে গাড়ির ভিজিবিলিটি অনেক বেশি, আবার ইউরোপের বেশিরভাগ শহরেই কিন্তু গাড়ির চাইতে মানুষের ভিজিবিলিটি অনেক বেশি। তো আমাদের শহরের জন্য আসলে কি ধরনের ভিজিবিলিটি থাকা দরকার এবং সেটার কোনো ধরনের সমন্বয়ের ব্যবস্থা আছে কিনা আমাদের পরিকল্পনায়? আমাদের ঢাকা শহর অ্যাকচুয়ালি আপনার পপুলেশনের দিক থেকে এটাকে মেগা সিটি বলা হয়, এরিয়ার দিক থেকে নয়। কিন্তু এরিয়ার দিক থেকে ঢাকা শহর খুব একটা বড় শহর নয়। আপনি পপুলেশনের দিক বিবেচনা করলে যদি দেখেন, আপনি দেখবেন যে সর্বত্র সারাক্ষণ আপনার সেই রাত্র 1টা পর্যন্ত আপনার ভিজিবল হয়, মানুষকেই বেশি ভিজিবল মনে হয়। আবার এট দ্য সেম টাইম আপনার রাস্তার পরিমাণ যেহেতু খুবই কম, আপনার আমরা প্রায় এই কথাটা বলি যেহেতু আমাদের STP-তে আছে, সেটা হলো যে আপনার রাস্তা যতটুকু দরকার, যে 25 থেকে 30% আপনার রোড স্পেস দরকার, সেখানে আপনার 8 to 10% আছে। যার ফলে যতগুলো গাড়ি আছে, গাড়ির সংখ্যা কিন্তু আমাদের চাহিদার তুলনায় অনেক কম। আপনি ছোট গাড়ি বলেন বা আপনার বাসেই বলেন, অনেক কম, কিন্তু এ ভেরি ভিজিবল, কারণ আপনার রাস্তার পরিমাণ কম। তো ভিজিবিলিটির দিক থেকে আপনি যদি বলেন, দেখা যাবে যে শহরটাই আপনার সার্বক্ষণিকভাবে আপনি দেখবেন যে আপনার বোথ ম্যান অ্যান্ড ভেহিকেল আপনার অলমোস্ট ইকুয়ালি ভিজিবল। তবে এটাকে আরও বেশি আপনার জটিল করে তুলেছে আমাদের এখানে, সেটা হলো যে নন মোটরাইজড যে ভেহিকেলগুলো আপনার এই মোটরাইজডের পাশাপাশি যেভাবে বাড়ছে, যেমন আপনার রিক্সা। আপনি ঢাকার যে কোনো জায়গায় আপনি যাবেন, দেখবেন যে বেশ কিছু কিছু রিক্সা ফ্রি রাস্তা কিন্তু আমরা করেছিলাম এক সময়, কিন্তু সেগুলো এখন অনেকটা হারিয়ে যাচ্ছে। আপনার দেখা যায় মর্নিং শিফটে দেখা যায় ওগুলো রাস্তা দিয়ে, ওই সকল বড় বড় রাস্তা দিয়ে রিক্সা চলে। এখন এই রিক্সার ভিতরে আবার আপনার মোটর লাগিয়ে এটাকে মেকানাইজড রিক্সা করে ফেলছে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। আপনার এটাকে যদি ইমিডিয়েটলি অ্যাড্রেস করা না হয়, তা আপনি কিছুদিন পর দেখবেন যে আপনার মোটরাইজডের পাশাপাশি এগুলোও ভিজিবল দেখবেন এবং চরম আকার ধারণ করবে। আমার দৃষ্টিতে, আমার ফাইন্ডিংসে আমি মনে করি যে এটাকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার। এদের কিন্তু কোনো পারমিশন নেই, এদের কাউর থেকেই কোনো পারমিশন নেই, বাট দে আর রানিং আপনার অন দেয়ার ওন, এবং তাদের থামানোরও কোনো প্রচেষ্টা কোথাও থেকে করা হচ্ছে না। আমার মনে হয় এই অনেকেই বলে যে এরা গরিব মানুষ, এদের আপনার রুজি রোজগার বন্ধ হয়ে যাবে এগুলা যদি বন্ধ করে দেওয়া হয়। আমি মনে করি এদেরকে তো অন্যত্র আপনি যদি মাস ট্রানজিটটা নিয়ে আসেন, এদেরকে ট্রেন্ড আপ করে, এদের ভিতরে যারা দোজ হু আর ক্যাপাবল, তাদেরকে নিয়ে আপনি ইউ ক্যান এমপ্লয় থাউজেন্ডস অফ রিক্সা পুলার্স দেয়ার। এরকম একটা হিসাব কিন্তু আমি করেছিলাম, আমাদের আছে এরকম একটা হিসাব, যে একটা বাস আপনার 6 থেকে 7টা লোককে আপনার অ্যাকোমোডেট করতে পারে। আপনি যখন মেট্রো ট্রেনে চলে যাবেন, আপনি দেখবেন যে 1:10-12 চলে যায়। তো এই জন্য আমার মনে হয় যে এইটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করে আপনার ঢাকা শহরকে আমরা যাতে কিছুটা হলো ঢাকা শহরটাকে দেখতে পারি, এই বন্দোবস্ত করা যায়। আপনি যদি ঢাকা শহরে এইটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করে আপনার ঢাকা শহরকে আমরা যাতে কিছুটা হলো ঢাকা শহরটাকে দেখতে পারি,
এই বন্দোবস্ত করা যায়। আপনি যদি ঢাকা শহরে ইভেন একটা ফুটওভার ব্রিজের উপরে ওঠেন, আপনি দেখবেন যে ইউ ক্যান নট থিঙ্ক ইট অ্যাজ ইট সিটি। এটা ইম্পসিবল। একটা আপনার সিএনএন থেকে একটা গ্রুপ আসছিল, আমার কিছু ইন্টারভিউ নিয়েছিল আপনার ওই ফুটওভার ব্রিজের উপরে বসে। ওরা ওইখানে দাঁড়িয়ে ওরা বলছিল যে ইট ইজ ইম্পসিবল, এ সিটি ক্যানট সাস্টেন, এ সিটি ক্যানট বি লাইক দ্যাট। ব্যাপারটা বুঝতে পারছেন? তা আমার মনে হয় যে ইমিডিয়েটলি এই রিক্সাটাকে অ্যাড্রেস করতে হবে, এগুলাকে ডিমোটরাইজড করতে হবে। আমি আমাদের পুলিশ অথরিটিকে রিকোয়েস্ট করব, আমাদের প্ল্যানারদের উপর রিকোয়েস্ট করব যে এটাকে ডিমোটরাইজড করে আগের যে রিক্সা ছিল সেই রিক্সাগুলোকে একটা নাম্বারে এনে আপনার তাদের জন্য আলাদা লেন করতে পারেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, যে এই যে আপনার মিরপুর থেকে আপনার মিরপুরে যে মাটি কাটার পর্যন্ত যে ফ্লাইওভারটা আসছে, এরপর আপনার ওই কালশিট থেকে যে পল্লবী পর্যন্ত যে কানেক্টিং রোডটা আছে, এটা কিন্তু ভীষণ ওয়াইড একটা রোড। এখানে ইজিলি আপনার দুই পাশে কিন্তু রিক্সার জন্য আপনার আলাদা লেন করতে পারেন, সেই জায়গাটা আছে। ওই জায়গাটা রেখে আপনার যেই নর্থ সাউথ যেই কানেক্টিং রোডগুলো ওই রোডের সাথে আছে, এগুলো আপনি সাইন দিয়ে আপনার ধরেন এখন কি হয়, আপনার 10 নম্বরে যে যাবে সেও আপনার ওই একটা আপনার এক্সিট দিয়ে বেরোচ্ছে, যে আপনার মিরপুর 2 নম্বর 1 নম্বরে যাবে সেও একটা এক্সিট দিয়ে বেরোচ্ছে। আপনি অথচ আপনার অনেকগুলো কানেক্টিং রোড আছে যেখানে সাইন দেওয়া বলতে পারেন টুয়ার্ডস 10 নম্বর, টুয়ার্ডস আপনার মিরপুর 2-1, তাহলে কিন্তু অনেক কমে যায়। আমি এই জন্য প্রস্তাব রাখছি যে সেটা হলো রিক্সার জন্য লেন করতে হবে, রিক্সার নাম্বারটাকে আপনার ফিক্স আপ করতে হবে, আর এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আপনার একদিক দিয়ে আমরা সারাদিন আপনার আমাদের এই সকল আলোচনায় আমরা বলবো যানজট নিরসনের কথা, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা ইনভাইট করব যানজটের জন্য যারা দায়ী তাদেরকে আমরা আবার ইনভাইট করব। এই দুটা প্যারালাল চলতে পারে না। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতি নিয়ে এসে আমরা মানে বোঝার চেষ্টা করব যে এই যে আনঅথরাইজড জিনিসগুলি যেগুলি আছে, যেগুলি আসলে যানজটের জন্য অনেকাংশেই দায়ী, তারা কিভাবে আসলে চলছে, এটার ব্যাপারে আমাদের অবস্থানটা কি এবং আসলে এটা চলতে দেওয়া হচ্ছে কিভাবে। দর্শক, একটা ছোট্ট বিরতি দিব, আমাদের সঙ্গে আলোচকরা থাকছেন কিছু একটু। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর শামসুল হক, আমি একটু মানে ওই বিষয়টি জানতে চাইব যে বিভিন্ন যানবাহন যে সড়কে চলছে, মহাসড়কে এবং ঢাকায়, তার মধ্যে যেগুলি একটু কম গতি সম্পন্ন, এগুলি একটা আমরা মোটামুটি একমত যে একটা সমস্যা তৈরি করছে। আরেকটি জিনিস হচ্ছে যে যেই বিশেষ করে যেখানে আমরা বাজার থাকতেছে বা হাট থাকতেছে, দোকানপাট বেশি থাকতেছে, এই ধরনের আপনারা বলতেছেন ক্লক তৈরি করতেছে ওই জায়গাগুলিতে, তো এইটা আসলে কিভাবে দূর করা সম্ভব অথবা কমানো সম্ভব? আসলে এই যে দেখেন, রিক্সা বলেন, ইজি বাইক বলেন, যাইটাই বলেন, চলছে, তার মানে চাহিদা আছে দেখি কিন্তু চলছে। তো এই চলাগুলি হলো গিয়ে লোকাল চাহিদার সাথে সম্পর্কিত। রাস্তার কিন্তু দুইটা ফাংশন, একটা হলো দূরপাল্লার জন্য দ্রুত গতির একটা ফাংশন দিতে হয়, আরেকটা হলো ধীর গতির লোকাল যেই নিডটা আছে সেটাকে কন্টেন্ট করতে হয়। এটা কিন্তু ডেফিনেশনের মধ্যেই লেখা আছে। রাস্তা কিন্তু দূরপাল্লার জন্য না, এককভাবে না, দূরপাল্লার গাড়িও চলবে, দ্রুত গতিতে চলবে, আর ধীর গতিতে স্থানীয় গাড়ি ঘোড়াগুলি চলবে, মানুষজন চলবে। তো তাহলে রাস্তার যদি দুইটা ফাংশন থাকে তাহলে রাস্তার দুইটা স্তর থাকতে হবে। এই কনফিগারেশনটাই হলো ওয়ার্ল্ড ওয়াইডে স্ট্যান্ডার্ড। কিন্তু আমাদের দেশে আমরা সামহাও 4 লেন করি, 6 লেন করি, রাস্তা একটাই, 2 স্তর না। যার ফলে হয় কি, দ্রুত গতির যে 100 কিলোমিটারে চিটাগাং রওনা দিল, তার সামনে যদি একটা রিক্সা চলে আসে তাহলে ডেফিনেটলি সেটা সেই গতিতে চলতে পারবে না। তাতে হয় কি, একটা হলো ক্যাপাসিটি আপনি লস করলেন, দ্বিতীয় হলো ঝুঁকির মাত্রা বেড়ে গেল। আমরা অনেক সময় বলি বাসের ড্রাইভার দ্রুত চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটছে, বাইরে কিন্তু এই ডেফিনেশন বলে না। জার্মানিতে কিন্তু কোনো গতিসীমাই নাই, তোমার ইচ্ছা চালাও, কারণ ওরা জানে, গবেষণায় দেখিয়েছে দ্রুত গতি, সবাই যদি দ্রুত গতিতে চলে তাহলে হোমোজিনিটি চলে আসে। তাহলে গতির দুইটা গাড়ির মধ্যে পার্থক্য না থাকলে তাহলে দুর্ঘটনা ঘটে না।
দুর্ঘটনা ঘটে কিন্তু উচ্চ গতি এবং ধীর গতির যদি একই রাস্তায়, যেটাকে হেট্রোজেনিটি বলে, হঠাৎ করে গতির পার্থক্য বেড়ে গেলে সে ওভারটেক করতে যায়, ওই ওভারটেক করতে গেলে রং সাইডে যেতে হয়, তখনই মুখোমুখি সংঘর্ষ হয়। তাহলে রিকশার প্রেজেন্স রাস্তায় কি করছে? ওভারটেকিং এর ডিমান্ডটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটা তো সায়েন্টিফিক্যালি সলভ করা যায়। আমরা ঢাকা চিটাগং হাইওয়ে ফোর লেনিং বলছি, আমি ব্যক্তিগতভাবে ভাবি এটা নন ইঞ্জিনিয়ার্ড একটা ফোর লেনিং হবে, কারণ ওখানে ধীর গতিও থাকবে, দ্রুত গতিও থাকবে। এটাকে কিন্তু কখনো রাস্তার সংজ্ঞায় ফেলা যাবে না। যদি বলা হতো ঢাকা চিটাগং এখন 2 লেন আছে, 2 লেনে চালাতে গিয়ে হচ্ছে না কারণ রিক্সাও চলছে, আমি এখন 4 লেন করব, বাট মাঝখানের 2 লেনটাকে ডিভাইডার দিয়ে মাঝখানে দিব মোবিলিটি আর 2 পাশে দিব অ্যাক্সেসিবিলিটি। কারণ নসিমনেরও কিন্তু ডিমান্ড আছে, ভটবডিরও ডিমান্ড আছে, তাহলে তারা চলবে সমান্তরালভাবে ওই হাই স্পিডের রাস্তার সাথে, যত্রতত্রভাবে তারা মিশবে না। মিশবে যেই জায়গায় নিয়ন্ত্রিতভাবে এপার ওপার করতে হবে সেখানে মেশার কথা। আপনি ইভেন ইন্ডিয়াতেও যান, এরাও কিন্তু 1997 আগ পর্যন্ত ওদের চিন্তাধারাটা কিন্তু আমাদের মতোই ছিল, রাস্তা চওড়া করেই যাচ্ছিল, কিন্তু দুর্ঘটনা বেড়ে যাচ্ছিল, মোবিলিটি লস করছিল না। যে আপনি কিছুক্ষণ আগে বললেন এত গাড়ির আধিক্য দেখা যায় কেন, এটা শুধু রাস্তার সংখ্যা কম দেখে তা না, গাড়ি তো চলে না। চললে পরে কিন্তু যেমন কুড়িলে এখন মনে হয় যে গাড়িই কম, আগে একটা ট্রেন গেলে পরে 1 কিলোমিটার লম্বা গাড়ি হয়ে যেত, তার মানে যেতে পারতো না দেখে তাকে ভিজিবল মনে হতো। এখন যে যার ইচ্ছা যেদিকে চলে যাচ্ছে, কাউকে দেখবেন না ওই জায়গায়। তার মানে আপনি যদি নিরবিচ্ছিন্নভাবে যাওয়ার জন্য একটা ব্যবস্থা তৈরি করে দিতে পারেন, গাড়ি কিন্তু দেখবেন না। তাহলে আপনার পরিকল্পনায় আমি বলবো খুব দ্রুত আমাদেরকে মধ্যম আয়ের দেশে যদি যেতে হয়, ডাবল ডিজিট যদি আমার জিডিপি করতে হয়, আমি যদি মিলেনিয়াম ডেভেলপমেন্টকে অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদের ধমনী রোডগুলি অবশ্যই নিরাপদ হতে হবে এবং দ্রুত গতির যারা যাবে তাদের জন্য মাঝখানে হাটিকামরুল রোড একটা আপনারা জানেন, ওইটাই একমাত্র বাংলাদেশের ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে করা, যে দ্রুত গতির রাস্তাটা একটু উঁচুতে থাকবে আর ধীর গতির রাস্তাটা সার্ভিস রোডটা একটু নিচেতে থাকবে। তাতে হয় কি, ওই রাস্তার কিন্তু আপনি দুর্ঘটনার স্ট্যাটিস্টিক যদি দেখেন খুব মিনিমাম, কারণ স্পিডের ডিফারেন্সিয়ালটা সেই জায়গায় নাই, সবাই হোমোজিনিয়াসলি দ্রুত গতিরগুলি এক জায়গায় সেগ্রিগেট হয়ে যাচ্ছে আর ধীর গতিরগুলি আরেক জায়গায় চলে যাচ্ছে। এই যে কনফিগারেশনটা, আমাদেরকে যত কষ্টই হোক না কেন পর্যায়ক্রমে প্রত্যেকটা মহাসড়কে আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে নিজেদের স্বার্থে। জি, রেজাউল আলম সাহেব, আমি একটু জানতে চাইবো যে এই যে আমরা জানতে পারলাম যে বেশ কিছু যানবাহন আছে সড়কে যেগুলি আসলে কোনো অথরিটি নেই যাদেরকে মানে এদেরকে পারমিশন দেওয়ার, হ্যাঁ, অথচ আমরা রাস্তায় দেখছি তার মধ্যে রিক্সা আছে, নানান ধরনের যানবাহন আছে নসিমন ভটভটি নামে। তো এগুলির ক্ষেত্রে কি পুলিশের কোনো মানে ড্রাইভ থাকে, অথবা এটা আসলে এটা কি আমাদের দায়িত্ব, পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে নাকি এটা অন্য কোনো কর্তৃপক্ষ? এর মধ্যে দেখেন দুটো দিক আছে, একটি তো আর্থসামাজিক যে অবস্থা দেশের সেটি একটা ব্যাপার আছে, আর পুলিশের এনফোর্সমেন্ট যে সাইডটা সেটিও আছে। তা ট্রাফিক এনভায়রনমেন্ট যত উন্নত হবে পর্যায়ক্রমে কিন্তু দেখবেন আপনারা এই যেগুলো বললেন যে অযান্ত্রিক যে যানবাহন করিমন নসিমন বা যে যান্ত্রিক রিক্সা ইদানিং যে শোনা যাচ্ছে, এগুলো কিন্তু পর্যায়ক্রমে এলিমিনেটেড হয়েই যাবে। তা আমরা যত দ্রুত আপনার এই ম্যাস র্যাপিড ট্রানজিট বলেন, বাস বিআরটি বলেন, এগুলো ঢাকা সিটিতে যত দ্রুত যত বেশি আমরা এগুলোকে ইন্ট্রোডিউস করতে পারবো, তত দ্রুতই কিন্তু দেখবেন যে এই যে অযান্ত্রিক যে যানবাহন এগুলোর উপর বিআরটি বলেন, এগুলো ঢাকা সিটিতে যত দ্রুত যত বেশি আমরা এগুলোকে ইন্ট্রোডিউস করতে পারবো, তত দ্রুতই কিন্তু দেখবেন যে এই যে অযান্ত্রিক যে যানবাহন এগুলোর উপর নির্ভরতা কিন্তু কমে আসবে। সো অটোমেটিক্যালি এটি একটি আমি বলবো যে এগুলোর উপরে যে নির্ভরতা আমাদের কমবে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে কুড়িল ফ্লাইওভারটি এটি উদ্বোধন হয়ে গেছে, তারপরে বনানী ফ্লাইওভার এটিও খুব সুন্দরভাবে স্মুথলি ফাংশন করছে। গত 11 তারিখে আপনার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারটি উদ্বোধন হয়েছে। তো সবগুলো মিলে কিন্তু ঢাকা শহরের ট্রাফিক এনভায়রনমেন্ট উন্নত হয়েছে আমরা বলবো, এবং বেশ এই জায়গাগুলোতে যে জটিল সমস্যা ছিল সেই সমস্যাগুলো থেকে কিন্তু উত্তরণ হয়েছে।
এবং এখান থেকে লং টার্ম যে প্ল্যানিংয়ে যেতে যাওয়া হচ্ছে, যে আপনার এমআরটি যে কথাগুলো বলা হচ্ছে, এটিও কিন্তু অলমোস্ট বাস্তবায়নের একটা পর্যায়ে চলে এসছে। তো এগুলো সব একসাথে যখন ফাংশনিংয়ে আসবে এবং যেই সমস্যাগুলো আছে, যে আমরা বলবো যে ঢাকা শহরে গাড়ি পার্কিংয়ের যে সমস্যাটি আছে, এই সমস্যাগুলো যদি সামগ্রিকভাবে অ্যাড্রেস করা হয়, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাসগুলো যদি আরও বেশি মাত্রায় চলে আসে, তাহলে আউটরাইটলি আমরা ঢাকা শহরের ট্রাফিক এনভায়রনমেন্ট অনেক উন্নত হবে। এর বাইরে সামগ্রিক সারা দেশের কথা যদি বলেন, করিমুন নসিমনের কথা যেটি বলা হয়েছে, এটি কিন্তু হাইওয়েতে মুভমেন্ট কিন্তু একদমই নিষিদ্ধ এবং এরা কিন্তু হাইওয়েতে চলাচল করছেও না। এরা ভেতরে ফিডার রোড দিয়ে আপনার মালামাল পরিবহনের কাজ করছে এবং এটি অল্প খরচে লোকজনকে একটি ইকোনমিক অ্যাক্টিভিটিতে সহায়তা করে। সো গ্রাম পর্যায়ে এর কিন্তু একটা ডিমান্ড আছে, সেটি একদমই গ্রামীণ পর্যায়ে চলছে, এদের কোনো সমস্যা হচ্ছে না। হাইওয়েতে চলতে গেলে যেটি বললেন প্রফেসর হক সাহেব, যে আমার দ্রুতগামী যানবাহন এবং এই করিমুন নসিমের সাথে একটা সাংঘর্ষিক পরিবেশ তৈরি হতে পারে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সড়কের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেটিকে মাথায় রেখে আমরা কিন্তু এদেরকে হাইওয়েতে চলতে দিচ্ছি না। বাট ভেতরে ফিডার রোডে হয়তো এরা ওই মালামাল পরিবহনের ক্ষেত্রে গ্রামীণ জনগণকে হয়তো কিছু সহায়তা করে আসছে। এই পর্যন্ত আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে এসে সালাউদ্দিন সাহেব, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ওই যখন গাড়িগুলি ও ইন্টারপাস করতেছে, সেই জায়গাটায় বিশেষ করে ঢাকা এবং ঢাকার বাইরে আসলে আমাদের আদর্শ অবস্থানটা কি হওয়া দরকার, সেইটা যদি একটু আমরা ইয়ের পরে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সালাউদ্দিন, আমরা একটু জানতে চাইবো যে স্বল্প মেয়াদী কি পরিকল্পনা নিলে আমরা এখান থেকে একটু নিঃশ্বাস নিতে পারবো? এটা একটা ভালো প্রশ্ন এবং আমার মনে হয় আমাদের যারা দর্শক তারাও আমাদের কাছ থেকে এটি জানতে চাচ্ছে যে মানে দ্রুত কি করলে আমরা এই সকল এই যে যানজটের সমস্যার থেকে সমাধান পেতে পারি। খুব স্বল্প খরচে স্বল্প মেয়াদে কিন্তু এই কাজটা করা যায়, কিন্তু এখানে আপনার সবাইকে মানে এখানে আপনার সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে এই কাজটা করতে চেয়ে। যেমন আপনার এই যে ঢাকা শহরে দেখেন আপনার রুটগুলো, যে রুটের বিন্যাস যখন হয়, সেখানে আপনার এই রুট ফ্র্যাঞ্চাইজ বলে আমরা আপনার একটা জানি, আপনার একটা পদ্ধতি জানি যে একটা রুটে একটা কোম্পানি গাড়ি চালাবে, সেই রুটে আর অন্য কোনো আসবে না। আমি কিন্তু শুরু করেছিলাম আপনার উত্তরা থেকে আজিমপুর পর্যন্ত, কিন্তু আলটিমেটলি এটাকে আর টিকাতে পারলাম না। আপনি রুট ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস চালানোর বন্দোবস্ত করেন। দ্বিতীয় হলো আপনার এই যে 115, 120 বাস মালিকরা আছে, তাদেরকে সংগঠিত করে 4-5টা কোম্পানিতে নিয়ে আসেন। এটা কিন্তু খুব ইজিলি করা যায়। এটা চেষ্টা করা হচ্ছিল যে তারা সবাই গাড়ি চালাবে, কিন্তু এত কোম্পানির দরকার নেই। তাইলে ইন্ট্রা যে আপনার কম্পিটিশনটা আজকে যেটা আমাদের সবচেয়ে দুর্ভোগ নিয়ে আসছে যানজটের ক্ষেত্রে, আপনার প্রত্যেকের সাথে কম্পিটিশন করতেছে। জি, আপনি এটা নিয়ে আসেন। ধন্যবাদ। আমরা একটু জানতে চাইবো রেজাউল আলম সাহেবের কাছ থেকে যে পুলিশের দিক থেকে আসলে কোনো স্বল্পমেয়াদী প্রস্তুতি আছে কিনা? স্বল্পমেয়াদী প্রস্তুতি তো নিশ্চয়ই আমাদের আছে এবং আমরা তো বিভিন্ন সংস্থার সাথে সম্মিলিতভাবে কাজগুলো করি এবং পুলিশের যে পর্যায়টি সেটি হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশনটা যেটা সেটি পুলিশের হাত দিয়েই আলটিমেটলি হচ্ছে। সেক্ষেত্রে বিআরটিএ বা সিটি কর্পোরেশন যে পরিকল্পনাগুলো নিয়েছে ঢাকা সিটির যানজট নিরসনে, সেগুলোর সাথে আমরা কিন্তু সহযোগী ভূমিকাটি পালন করছি এবং আমরা আমাদের দিক থেকে ইনপুট দিয়ে কিন্তু তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। এবং ঢাকা শহরে যেটি সালাউদ্দিন সাহেবও বললেন যে বাস রুটগুলোকে পুনর্বিন্যাস করা, প্লাস হয়তো অতিরিক্ত সংখ্যায় নতুন নতুন বাস নামিয়ে এই আপনার বিআরটির যে জায়গাটিকে অ্যাড্রেস করা, সেটি ঠিক আছে, চাহিদা তো নিশ্চয়ই আছে। ঢাকা শহরে যে পপুলেশন 1.5 কোটির বেশি পপুলেশন, সেই ক্ষেত্রে তো আমরাও চাই যে যত বেশি বিআরটি কে আমরা অ্যাড্রেস করতে পারবো ততই বেশি আমাদের যানজটের ক্ষেত্রে উপকার হবে। কারণ দেখবেন যে 3টি প্রাইভেট কার একটি বাসের জায়গাকে দখল করে। জি, ধন্যবাদ স্যার। আমি একটু আপনার কাছ থেকে শেষ জানতে চাইবো যে ইন্টারফেসের ক্ষেত্রে কার দায়িত্ব এবং এটা কিভাবে করা উচিত? এইটা কিন্তু খুব জটিল জায়গা। এখানে আমাদের রেল, নৌপথ এবং সড়ক পথ সবসময় তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, কেউ কারোর সাথে কিন্তু সম্পূরকভাবে কাজ করে না। এখানে কিন্তু আমরা যদি উন্নত বিশ্বের, বিশেষ করে যারা টেকসই রাজধানীর
তে সাকসেসফুল হয়েছে তাদেরটা যদি আমরা মডেলটা দেখি, সেখানে কিন্তু একটা স্ট্রং অভিভাবক থাকে ওই শহরের, যে বহুমাত্রিক এই গণপরিবহনের দায়িত্বে থাকে। অর্থাৎ রেল যেমন এখন স্বতন্ত্রভাবে কাজ করে, উন্নত বিশ্বে কিন্তু গণপরিবহনের জন্যই কিন্তু একটা অথরিটি থাকে। তো রিসেন্টলি আমাদের সরকারও এখানে একটা মাস ট্রানজিট অথরিটি তৈরি করছে। এটা দ্রুত তৈরি করে এদেরকে একই আমব্রেলার মধ্যে এনে আমরা যদি এই সমন্বয়টা করতে পারি, তাহলে গণপরিবহন যারা ব্যবহার করেন তারা খুব উপকার পাবেন এবং মোডাল শিফট হবে, ছোট ছোট গাড়ি থেকে বড় গাড়িতে চলে আসবে। ধন্যবাদ আপনাদের তিনজনকেই। এই দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আবার আগামীকাল। শুভরাত্রি।